স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অধ্যায় 2 পৃষ্ঠা 30-এর 11 নং অঙ্ক থেকে শুরু করব। এর আগের ভিডিওগুলো যারা দেখতে পান না তারা যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন। হালকা নিচে গেলে একটা লিঙ্ক পাবেন ইউটিউবে, সেটাতে ক্লিক করা মাত্রই আপনারা সবগুলো ভিডিও ওখানে পেয়ে যাবেন। ওখান থেকে যেটা মন চায়, যে পৃষ্ঠার মন চায় সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকবেন। তাহলে চলুন কি বলছে দেখি। ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়ল। নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা চড়ছে 5 বার, সুলতান চড়ছে 7 বার, আফরিন চড়ছে 1 বার। তাহলে বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? তাহলে তিনি যে টাকাটা দিয়েছেন তার থেকে যে পরিমাণ খরচ হয়েছে, মানে 5 বার, 7 বার এবং 1 বারে মোট কত টাকা খরচ হয়েছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই, কত টাকা ফেরত পাইছেন সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব ফাতিহা, সুলতান ও আফরিনের বাবা ফেরত পাবেন। তাহলে ফাতিহা, সুলতান ও আফরিনের বাবা ফেরত পাবেন। আমি আগে থেকে লিখে রাখছি যাতে আপনাদের সময়টা নষ্ট না হয়। তাহলে তাদের বাবা কত টাকা দিয়েছিলেন? 500 টাকা দিয়েছিলেন। ঠিক আছে, 500 টাকা কাউন্টারে দেওয়ার পর তার বাবা কত টাকা ফেরত পাবে সেটাই আমাদের জানার বিষয়। সেটা থেকে 500 টাকা যে দিছে সেটা থেকে যে পরিমাণ খরচ হয়েছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের কি হয়ে যাবে? ফেরত পাওয়ার পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে সেটা যদি জানতে চাই, তারা মোট কয়বার চড়ছে সেটা জানতে হবে আমাদের। তাহলে ফাতিহা চড়ছে 5 বার নাগরদোলায়, সুলতান চড়ছে 7 বার, তারপর আপনার আফরিন চড়ছে 1 বার। ঠিক আছে, তারা যতটুকু চড়ছে সেটার মোট পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এখন এটা দিয়ে প্রতিবার চললে কত টাকা? 15 টাকা। সেজন্য একবার চললে যদি হয় 15 টাকা, তাহলে মোট যতবার চড়ছে তার সাথে 15 টাকা গুণ করলে মোট কত টাকা খরচ হয়েছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের মান বের করার পালা। সেক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে, আরগুলো সবগুলো স্থির থাকবে। তাহলে 5 আর 7 12, 12 আর 1 হবে 13, গুণ 15 আছে লিখলাম। 15 আর 13 গুণ করুন, 15 গুণ 13, তাহলে 3 5 হয় 15, হাতে থাকে 1, 3 1 3, 5 1 5, তার মানে 8, 8 আর 1 9, তাহলে 1 ওকে 1, তাহলে 195 পাচ্ছি। তাহলে 500 বিয়োগ 13 আর 15 গুণ করলে আমরা 195 পেয়ে গেলাম। সেখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 305। তাহলে 305 টাকা ফেরত পেলেন তাদের বাবা। এবার দেখুন এখানে 12 নম্বরটা দেখব। 12 নম্বরে বললো মা ও পুত্রের বয়সের সমষ্টি একসঙ্গে 45 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখানে তাদের প্রত্যেকের বয়স কত, মানে মায়ের বয়স কত, পুত্রের বয়স কত, আলাদা আলাদা করে বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান মায়ের বয়স যোগ পুত্রের বয়স। এটা তো লিখতে সমস্যা নেই, সমষ্টি মানে কি যোগফল। মা ও পুত্রের বয়সের যোগফল সমান মায়ের বয়স যোগ পুত্রের বয়স লিখতে পারতেছি। তাহলে যা বললাম তাই তুলে নিলাম। মা ও পুত্রের বয়সের সমষ্টি সমান মায়ের বয়স যোগ পুত্রের বয়স লিখতে তো আমাদের কোনো ঝামেলা নাই। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের দেওয়া আছে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 45 বছর দেওয়া আছে। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টির বদলে আমরা 45 বসিয়ে দিতে পারলাম। তারপর এখানে সমান আছে, সমান বসাবো। এখন মায়ের বয়স বসাইতে যাচ্ছি, কিন্তু আমরা দেখলাম প্রশ্নের মধ্যে মায়ের বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ লেখা আছে। তাহলে মায়ের বয়সের বদলে পুত্রের বয়সের 4 গুণ আমরা লিখতে পারি। কি লিখতে পারি? পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ লিখতে পারি। এখানে পুত্রের বয়স আরও একটা আছে, সেটাকে এই যে 4 গুণ লিখছি, এই যে এখানে 4 গুণ লিখছি, এটার সাথে তাল মেলানোর জন্য গুণ 1 দিতে তো পারি, তাই না? যদি পারি তাহলে এখানে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝে যাবেন পুত্রের বয়স 4 গুণ আছে এখানে, আবার পুত্রের বয়স এখানে আছে 1 গুণ। তাহলে এখানে 4 গুণ, এখানে 1 গুণ, পুত্রের বয়স তাহলে মোট কত গুণ আছে? 5 গুণ আছে না? তাহলে পুত্রের বয়স গুণ 5 লিখতে তো সমস্যা নাই। তাহলে পুত্রের বয়স গুণ 5 লেখেন বা পুত্রের বয়সের 5 গুণ লেখেন, একই কথা। তাহলে এখানে 45 গুণ আকারে থাকা জিনিসটা সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে চলে আসলে তাহলে সেটা ভাগাকার রূপ লাভ করবে। সেটা হলো পক্ষান্তরের নিয়ম। যারা আমার প্রথম ক্লাসগুলো দেখেন নাই
তারা প্লিজ ওখানে গিয়ে দেখে আসবেন, যাতে করে আপনাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায় এবং আপনারা অঙ্কগুলো সহজে সামনের ধাপগুলোতে এগোতে আপনাদের জন্য অনেক বেশি লাভবান হবেন, অনেক বেশি ইজিয়ার হবে অনেক। তাহলে সমান, এই 5টাকে সমান চিহ্নের বাম পাশে যখন পাঠিয়ে দিছি, গুণাকার থেকে ভাগাকার হয়েছে, তাহলে ডান পাশে কি আছে, শুধু পুত্রের বয়স বেঁচে আছে। তাহলে আমরা পুত্রের বয়স লিখে ফেললাম। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে এখান থেকে সুতরাং দিয়ে আমরা পুত্রের বয়স সমান, পুত্রের বয়স সমান দিয়ে, মানে আপনি আবার বলতে পারেন পুত্রের বয়স সমান, এখানে দেখেন আমি আগে বলি 45কে 5 দিয়ে ভাগ করলে 5 নং হয় 45, তাহলে পুত্রের বয়স কত বের হলো, 9 বছর। আপনি এই পুরো জিনিসটাকে এ পাশে নিয়ে আসলেন, এই পুরো জিনিসটাকে এ পাশে নিয়ে আসলেন, দেখার সৌন্দর্যের জন্য জাস্ট। ঠিক আছে, তাহলে পুত্রের বয়স 9 বছর বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আপনি মায়ের বয়সও বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। দেখবেন মায়ের বয়স সমান, মায়ের বয়স কি বলছে, পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স কত আসছে, 9 বছর। তার সাথে যদি আমরা 4 গুণ করে দিই, তাহলেই তো আমরা মায়ের বয়সটা পেয়ে যাচ্ছি। তাহলে করেন, 4 নং কত হয়, 36 বছর। তাহলে এটাই করে আমাদের 12 নম্বর শেষ হয়ে গেল। এবার আমরা 13 নম্বর দেখব। এবার 13 নম্বরে বলা আছে, একজন শ্রমিক 5 দিনে এত টাকা আয় করেন, 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন। তাহলে 3 সপ্তাহটাকে আমরা দিনে পরিণত করে নিয়ে আসব। তাহলে আমরা লিখব, আমরা জানি, কারা জানি, আমরা জানি, আমরা কি জানি, 1 সপ্তাহ সমান 1 সপ্তাহ সমান 7 দিন। 1 সপ্তাহ সমান কয় দিন, 7 দিন। আমাদের কয় সপ্তাহ বের করতে বলছে, 3 সপ্তাহ। তাহলে 1 সপ্তাহ সমান যদি 7 দিন হয়, 3 সপ্তাহ সমান কী হবে, 7 গুণ 3 দিন। ঠিক আছে, তাহলে 7 গুণ 3 মানে কি, 3 সাথে কয় দিন, 21 দিন হয়। 3 সাথে কয় দিন হয়, 21 দিন হয়। তাহলে প্রশ্নের দিকে আরেকটু লক্ষ্য করব। দেখুন এখানে বলা আছে, একজন শ্রমিক 5 দিনে করে এত টাকা আয় করেন। তাহলে 5 দিনে আয় করেন এত টাকা। তাহলে 3 সপ্তাহ মানে কয় দিন বের করছি আমরা, 21 দিন। তাহলে 21 দিনে কত টাকা আয় করেন সেটা বের করব। তাহলে লেখা যাক, 5 দিনে আয় করেন, 5 দিনে আয় করেন কত টাকা, 3125 টাকা আয় করেন। সেখানে একদিনে কত টাকা আয় করেন সেটা আমরা বের করব। দেখুন 5 দিনে যদি এতটুকু আয় করেন, তাহলে একদিনে অবশ্যই কম করবে। তাহলে কম করলে কি হয়, ভাগ হয়। কম করলে কি হয়, ভাগ হয়। তাহলে ভাগ 5 দিয়ে দেন, হয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের 3 সপ্তাহে কতটুকু আয় করে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 3 সপ্তাহ মানে কয় দিন, 21 দিন। তাহলে 21 দিনে একদিনে যতটুকু আয় করে, 21 দিনে অবশ্যই একটু বেশি করবে, অবশ্যই বেশি আয় করবে। তাহলে বেশি আয় করলে কি হয় বলছিলাম, গুণ হয় বল। বেশি করলে কি গুণ, কম করলে ভাগ। তাহলে ভাগ 5 দিয়ে দেন। এটা দিয়ে এটাকে ভাগ করেন, মানে 5 দিয়ে 3125কে ভাগ করবো আমরা এখানে। 5 ভাগ 3125। ওকে, এটার ফলাফলটা উপরে লিখি, 5 6 30, 1 এখানে বিয়োগ করার পর একটা নামবে, তাহলে 5 দুগুণে 10, এখানে 2, এখানে 5 নামতেছে, তাহলে 5 5 হচ্ছে 25। তাহলে আমাদের আনসার কত আসলো, 625। তাহলে 625-এর সাথে আমরা 21 গুণ করব। তাহলে একটু কর্নারে যাই, 625-এর সাথে 21 গুণ করব। তাহলে 625-এর সাথে 1 গুণ করলে তো 625ই হবে। এক ধাপ পার হলে একটা শূন্য বা ক্রস, যেটা দিতে চান না কেন। তাহলে 5 দুগুণে 10, শূন্য হাতে 1, হাতে 1, 2 দুগুণে 4, হাতের 1-এ 5, তাহলে হাতের 1 কেটে গেল। 6 দুগুণে কত হচ্ছে, 12, এর যোগ করেন, 5 2 6 আর 5-এ কত হয়, 11, 11-এর 1, হাতে 1, এই হাতের 1টা 2-এর সাথে যোগ হয়ে 3 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কত, 13,125 টাকা আয় করবেন। কয় দিনে, 21 দিনে। এবার আমরা 14 নম্বর দেখব। 13 নম্বর শেষ করছি। 14 নম্বরে বললো, শরীফুল 72 টাকা দিয়ে 3টা খাতা কিনছে। এখন 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তাহলে এখানে লেখা যাক, 3টি খাতা কিনতে লাগে 3টি খাতা কিনতে লাগে কত টাকা বলেন, 72 টাকা লাগে না। তাহলে 72 টাকা, সেখান থেকে আমরা একটি খাতা কিনতে লাগে লিখব। তাহলে একটি খাতা কিনতে লাগে, দেখুন 3টা খাতা কিনতে যদি এত টাকা লাগে, একটা খাতা কিনতে অবশ্যই আরও কম লাগবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দেন,
কম লাগলে ভাগ, বেশি হলে গুণ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলা আছে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। দেখুন, একটা খাতা কিনতে যদি এত টাকা লাগে, 12টি খাতা কিনতে অবশ্যই বেশি টাকা লাগবে। তাহলে কি করে দিব আমরা, গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে এতটুকু আসতেছে, তাহলে 3 4 কত হয় 12, তাহলে 72-এর সাথে 4 গুণ করেন, তাহলে আপনার আসলে কি 4 দুগুণে 8, 4 7 28, তার মানে 288 টাকা লাগবে। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে, 288 টাকা লাগবে। এবার 15 নাম্বার দেখা যাক, সর্বশেষ অঙ্ক দ্বিতীয় অধ্যায়ের। দেখুন, এখানে বলছে 16 জন শ্রমিক 7 দিনে একটা দেয়াল নির্মাণ করে। 16 জনে 7 দিন লাগে দেয়ালটা নির্মাণ করতে, তাহলে 4 জন শ্রমিক ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে। দেখুন, প্রশ্ন 15-র ক নাম্বারটা আমরা সমাধান করতে যাচ্ছি। তাহলে ক নাম্বারে এখানে প্রশ্নে বলা আছে 16 জন শ্রমিকের লাগে, 16 জন শ্রমিকের লাগে কয়দিন লাগে, 16 জন শ্রমিকের লাগে 7 দিন। তাহলে সেখান থেকে যদি 4 জনেরটা আমি সরাসরি বের করতে পারতেছি না, আমরা আগে একজনেরটা বের করব। ঠিক আছে, তাহলে 16 জন শ্রমিকের যদি এতদিন লাগে, একজন শ্রমিকের তো আরও বেশি দিন লাগবে না। মানে 16 জনের কাজ যখন একজনে করতে চাইবে তখন কাজের পরিমাণটা বেড়ে যাবে। যখন কাজের পরিমাণ বেড়ে যাবে সময়ও বেশি লাগবে। তাহলে বেশি লাগলে কি হয়, গুণ হয়। তাহলে 16 জনের কাজ একজনে করতে গেলে কাজ বেড়ে যায়, তাহলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। এখন এখানে আমাদের প্রশ্নে বলছে 4 জন শ্রমিক লাগলে, মানে 4 জন শ্রমিকের কয়দিন লাগবে দেয়ালটি নির্মাণ করতে। তাহলে 4 জন শ্রমিকের লাগে, এখানে একটা কথা লিখে দিবেন, 16 জন শ্রমিকের দেয়াল নির্মাণ করতে লাগে। ঠিক আছে, ওকে। তাহলে 4 জন শ্রমিকের লাগে, একজন শ্রমিকের এতটুকু লাগলে 4 জন শ্রমিকের অবশ্যই কম সময় লাগবে। একজনের কাজ 4 জনে করলে কাজ কমে আসে, তাহলে কমে আসলে কি বলছিলাম, ভাগ। তাহলে 4 দিয়ে 16কে কাটলে 4 4 16, তাহলে 4 সাথে গুণ করলে কত হবে, 28 দিন। তাহলে সুতরাং দিয়ে আপনারা লিখে ফেলবেন 4 জন শ্রমিকের দেয়ালটি নির্মাণ করতে 28 দিন সময় লাগে। একদম পরিশেষে চলে এসেছি। এখানে বলছে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে, 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। দেখুন, 7 দিনে নির্মাণ করতে লাগে 16 জন শ্রমিক। তাহলে আমরা সেই অনুসারে লিখব, 7 দিনে নির্মাণ করতে লাগে 16 জন। কথা বুঝছেন? এখান থেকে আমরা 2 দিনেরটা আগে বের না করে 1 দিনেরটা বের করব। ঠিক আছে, দেখেন 7 দিনে যদি শ্রমিক 16 জন লাগে নির্মাণ করতে, তাহলে 1 দিনে যদি নির্মাণ করতে চাই মানুষ তো অবশ্যই বেশি লাগবে। ঠিক আছে, মানে 7 দিনের কাজ যখন 1 দিনে করতে চাইবো, কাজ বেড়ে যাবে না? তাহলে কাজ বেড়ে গেলে কি হবে, গুণ হবে। কাজ বেড়ে গেলে কি হবে, গুণ হবে। এখন আমরা 2 দিনে কতটুকু লাগবে দেখুন ভালো করে। 1 দিনে যদি এতটুকু লাগে, 1 দিনে নির্মাণ করতে যদি এতটুকু লাগে, 2 দিনে নির্মাণ করলে আর একটু বেশি টাইম পাওয়ার কারণে আগের তুলনায় কম লাগবে। আবার বলতেছি, 1 দিনে যদি যে শ্রমিক লাগবে তৈরি করতে, 1 দিনে একটা দেয়াল নির্মাণ করতে যে শ্রমিক লাগবে, 2 দিনের দেয়াল নির্মাণ করতে আরও কম শ্রমিক লাগবে। তাহলে কি হয়ে যাবে, কম লাগলে কি হয়, ভাগ। তাহলে করেন, 2 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, তাহলে 7 8 কত দিন, 56 দিন। তাহলে আমরা 2 দিনে যদি শ্রমিক নির্মাণ করতে লাগবে কয়জন, 56 জন। কয়জন লাগবে, 56 জন। ঠিক আছে, এখন বলছে প্রশ্নের মধ্যে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আমাকে বলে নাই 2 দিনে নির্মাণ করতে কতজন শ্রমিক লাগবে, কিন্তু 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন, মানে আগে যতটুকু লাগছে 16 জন, তার থেকে অতিরিক্ত কত বেশি জন শ্রমিক আমার 2 দিনে নির্মাণ করতে প্রয়োজন হচ্ছে। তাহলে সুতরাং দিয়ে লিখব অতিরিক্ত কি লাগবে, শ্রমিক। অতিরিক্ত কি লাগবে, শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে। এখন 2 দিনে শ্রমিক লাগতেছে 56 জন, আগে লাগতো কতজন, 16 জন। যদি আমরা করে দিই বিয়োগ, তাহলে পাবো 40 জন। তাহলে অতিরিক্ত 40 জন শ্রমিক লাগে, আপনারা সুতরাং দিয়ে লিখে নেবেন। এই করে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায়ের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি দেখে উপকৃত হন অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করে তাদেরও উপকৃত করবেন।